দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। মোদির মার্কিন সফর শেষে পর্যবেক্ষকদের অনেকেই বলছেন ট্রাম্প সেরা ডিল মেকার। মার্কিন প্রেসিডেন্ট বারবার মোদির প্রশংসা করলেন, এই বলেই যে মোদি দর কষাকষিতে দারুণ, আমার থেকেও অনেক ভালো। এসব বলতে বলতেই ভারতের রপ্তানি করার বিরাট বড়সড় চুক্তিতে সই করে নিলেন নরেন্দ্র মোদীকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 1000 কোটি ডলারের অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কিনতে রাজি হয়ে গেছে ভারত। এই অঙ্কটা আগামীতে বেড়ে 1500 কোটি থেকে 2500 কোটিতে দাঁড়াতে পারে। রাশিয়া ও ইরান থেকে সস্তায় পেট্রোলিয়াম পাচ্ছিল ভারত। তাহলে কোন যুক্তিতে বেশি দাম দিয়ে মার্কিন দেশ থেকে তেল আমদানির চুক্তি করলেন নরেন্দ্র মোদী? ইলন মাস্কের সঙ্গে বহু বিজ্ঞাপিত বৈঠকের কি ফল মিলল ভারতের তা সম্পূর্ণ অজানা। তবে মার্কিন দেশ থেকে ভারতে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমাতে প্রবল চাপ দিয়েছেন ট্রাম্প। খবর মিলছে এমনই। ইতিমধ্যেই ভারত এমন 28টি পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। বাকি যে কটিতে কিছু শুল্ক এখনও নেওয়া হয় সেগুলিও কি প্রত্যাহার করে নেবে ভারত সরকার? বিরাট অঙ্কের সামরিক সরঞ্জাম কিনতে রাজি হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। এহেন চুক্তিতে মার্কিন কোম্পানিগুলির পোয়াবারও, আর ভারতবাসীকে ট্যাক্স দিয়ে চোকাতে হবে মার্কিন সরঞ্জামের দাম। এক কথায় বলা যেতে পারে বাণিজ্য চুক্তির নামে মার্কিনিরা যা বেচতে চেয়েছেন বেচেছেন, সবই বিনা প্রশ্নে কিনেছেন ভারতের নরেন্দ্র ভাই। কলকাতা টিভি। বাংলাদেশ সমস্যা থেকে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের। বাংলাদেশের অশান্তিতে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই সাংবাদিক সম্মেলনে জানালেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর অস্থির বাংলাদেশের দায়িত্ব ছেড়ে তবে কি হাত ধুয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট, উঠছে প্রশ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নির্বাচনী প্রচারে বারবার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলেই বাংলাদেশকে শায়েস্তা করবেন, সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে দেবেন, এমন সব ঘোষণা তিনি করেছিলেন নির্বাচনে হিন্দু ভোটারদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে। যাতে অনেকের আশা হয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্প কিছু পদক্ষেপ করবেন। কিন্তু সেসব কথা থেকে পুরোপুরি ডিগবাজি খেয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বললেন বাংলাদেশের বর্তমান সংকটে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এমনকি বাংলাদেশের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলেন ট্রাম্প। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. অর্থাৎ ক্ষমতায় আসার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জো বাইডেন সরকার এবং আমেরিকান ডিপ স্টেটের বিরুদ্ধে যে দায় চাপিয়েছিলেন ট্রাম্প তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন। ডিপ স্টেট কি? ডিপ স্টেট বলতে আইন এবং সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রের বদলে কয়েকজন ক্ষমতাধর ব্যক্তি বা তাদের বন্ধুস্থানীয় ব্যক্তিদের নেটওয়ার্ককে বোঝায়, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার করে, প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখে। রাষ্ট্রের কাজে বেআইনিভাবে এমন প্রভাব বিস্তারকেই ডিপ স্টেট বলা হয়ে থাকে। বাংলাদেশে ইউনূস প্রশাসনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ। তাহলে কি পাকিস্তানকে চটিয়ে বাংলাদেশে হস্তক্ষেপ করতে চাইছে না ট্রাম্প প্রশাসন? আবার বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে শত্রুর শত্রুকে বন্ধু বানানোর উদ্দেশ্যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের ব্যাপারে হঠাৎ করে ট্রাম্পের অবস্থান বদলেই প্রশ্নই ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞ মহলের একাংশকে। কলকাতা টিভি। মার্কিন দেশ থেকে ক্রুড পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। মোদি ট্রাম্প বৈঠকে সামরিক সহযোগিতার ব্যাপারে বিস্তারিত বোঝাপড়া হয়েছে। বহু মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত। অবৈধ অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান দুই নেতার। জানা গেল দুই দেশের যৌথ বিবৃতিতে। পাকিস্তান প্রসঙ্গ উঠল দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে। হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠক। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। দুদেশের সামরিক সহযোগিতাকে ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ নামে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ক্রুড পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এবার আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত।
ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির ব্যাপারে মোদীকে রাজি করিয়ে ফেললেন ট্রাম্প। আমেরিকার থেকে বহুমূল্যের F-35 স্টেলথ যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত। C-170J সুপার হারকিউলিস, C-17 গ্লোবমাস্টার 3, P-81 পোসাইডন বিমান, CH-47F চিনুক হারপুন ক্ষেপণাস্ত্র সহ একাধিক সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত। যেখানে রাশিয়া থেকে কম দামে তেল প্রাকৃতিক গ্যাস কেনে ভারত, সেখানে কেন অনেক বেশি দাম দিয়ে আমেরিকার থেকে তেল কিনতে সম্মত হয়েছে ভারত? কেন ট্রাম্পকে খুশি করতে এত বড় সামরিক সরঞ্জাম কেনার চুক্তি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মোদি ট্রাম্প বৈঠকে উঠে এসেছে অবৈধ অভিবাসী ইস্যুও। অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পের অবস্থানকেই সমর্থন জানিয়েছেন মোদি। মোদির দাবি, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনো দেশেই থাকার অধিকার নেই কারো। কিন্তু অপমানজনকভাবে সামরিক বিমানে করে হাতকড়া পরিয়ে কেন অভিবাসীদের ফেরানো হলো সে বিষয়ে কোনো কথা শোনা যায়নি, কোনো বিবৃতিও প্রকাশিত হয়নি। দুদেশের যৌথ বিবৃতিতে উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গ। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে। তাদের মাটি ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা যেন কেউ চালাতে না পারে, পাকিস্তানকেই এ ব্যাপারে নিশ্চিত করতে হবে। মোদির মার্কিন সফরে লাভের পাল্লা ঝুঁকে রইল মার্কিন দেশের দিকেই। সে দেশ থেকে বিপুল আমদানির প্রতিশ্রুতি দিয়ে এলেন প্রধানমন্ত্রী। বিনিময়ে ভারতের কি সুবিধে হবে সে প্রশ্নের উত্তর এখনো অজানা। কলকাতা টিভি। মোদি ট্রাম্প বৈঠকে আদানি ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদানি সহ কারো বিরুদ্ধেই অভিযোগ নেই। অন্যদিকে দুই রাষ্ট্রনেতার বৈঠকে ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয় না, সাফ বার্তা নমর। আদানি এবং তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 2100 কোটি টাকার বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির মুখ্য আধিকারিক বিনীত জৈনের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্টে অভিযোগ দায়ের করে আমেরিকার এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্ক। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। তবে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরেও সেই অভিযোগের ভার একটু হলেও কমেছে। মোদির আমেরিকা সফরের ঠিক দুদিন আগেই ইউএসের ঘুষ তদন্ত আইন কার্যকর করা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এই আবহেই বুধবার মুখোমুখি বৈঠকে মোদি ও ট্রাম্প। বৈঠকের পরই আদানি ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী। আদানি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে? এই প্রশ্ন সামনে আসতেই মোদির সাফ বার্তা, দুদেশের রাষ্ট্রনেতার বৈঠকে কখনোই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় না। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। আদানির বিরুদ্ধে এত অভিযোগ থাকতেও তাকে নিয়ে কেন নীরব মোদি? সেই প্রশ্ন আগেও তুলেছেন বিরোধীরা। তারা দাবি করে এসেছেন আদানির দুর্নীতির পর্দা ঢাকতে চেষ্টা করছেন মোদি। সেই একই দাবিতে আবারও সরব হলেন বিরোধীরা। মোদিকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর পোস্ট, দেশে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, বিদেশে প্রশ্ন করলে উত্তর মেলে ব্যক্তিগত বিষয়। আমেরিকায় আদানির দুর্নীতিতে পর্দা টানলেন মোদিজি। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথম ওয়াশিংটনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের নয়া বাণিজ্য নীতির কী প্রভাব পড়বে ভারতে, সেই নিয়ে জল্পনার অন্ত নেই। এই আবহে মোদি ট্রাম্পের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল রাজনৈতিক মহল। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, বৈঠকে দুদেশের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে জ্বালানির ব্যবসা আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। ভারত আমেরিকার মধ্যে প্রযুক্তি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতা টিভি। 10 দিনের রাজ্য সফরে রাজ্য বিজেপি নেতাদের এড়িয়ে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। 6 দিন কলকাতায় তিনি ছিলেন, কিন্তু সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির পরিচিত মুখ কেউই সংঘ প্রধানের ধারে কাছে পৌঁছতে পারেননি। রাজ্যে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি নিয়ে 10 দিনের প্রবাসে এসেছেন আরএসএস এর সংঘচালক মোহন ভাগবত। সংঘের হিন্দুত্ববাদী প্রকল্পের সংসদীয় মঞ্চ বিজেপি, অথচ ভাগবতের কাছে বঙ্গ বিজেপির নেতারা ব্রাত্য রয়ে গেলেন। 10 দিনের মধ্যে 6 দিন কলকাতায় তাঁর ঠাসা সাংগঠনিক কর্মসূচি থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 2 প্রাক্তন সভাপতি রাহুল সিনহা ও দিলীপ ঘোষ, এমনকি বর্তমান সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভাগবতের মুখোমুখি হওয়ার সুযোগই পেলেন না।
তবে সংঘ পরিবারের সদস্য সংগঠনগুলির মধ্যে সমন্বয় গড়ে তুলতে সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন সংঘ চালক। ওই সমন্বয়ের আলোচনায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদককে ডাকা হয়। সেখানে মোহন ভাগবত সংঘ পরিবারের সব সংগঠনের মধ্যে ঐক্য আরও দৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বেশ কিছু ধর্মীয় সংগঠনের কর্তা ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করেন ভাগবত। সম্প্রতি পদ্ম পুরস্কার পাওয়া ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ এক সভায় রাজ্যে বলেন, দিল্লি নয়, রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের নেতারাই ঠিক করবে। সাধু সন্ন্যাসীদের সঙ্গে আলোচনায় তিনি কার্তিক মহারাজের করা ওই মন্তব্যকে অনুচিত বলেছেন এবং বাম কংগ্রেস যেন তাঁদের দুর্বলতার সুযোগ না পায় সেদিকে নজর দিতে বলেছেন। ঐক্যবদ্ধ থাকতে পারলে রাজনৈতিক পালাবদল হবে। এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লির পালাবদলের কথা মনে করিয়ে দিয়েছেন বলেই সূত্রের দাবি। রাজ্য বিজেপির একটি সূত্রের মতে, বাংলায় পদ্ম শিবিরের নেতাদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে বিরক্ত ভাগবত। সম্ভবত সেই কারণেই বঙ্গের বিবদমান নেতাদের ছায়া মারালেন না মোহন ভাগবত। উল্লেখ্য, স্বাধীনতার পরই প্রথম কোনো সংঘ প্রধান একটানা শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি নিয়েই এতদিন রাজ্যে থাকছেন। আগামী রবিবার দুপুরে বর্ধমানে সংঘের প্রকাশ্য সমাবেশে ভাষণ দেবেন তিনি। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। ঘাটালে কুঠি বাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত। ঘটনায় ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্মাণ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। আপনাদের জানিয়ে রাখবো, বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। ঘাটালে কুঠি বাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত। ঘটনায় ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের। নির্মাণ বন্ধ হওয়ায় সমস্যায় ব্যবসায়ীরা। ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত। ঘটনায় ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের। নির্মাণ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ঘাটালে কুঠি বাজারে বেআইনি নির্মাণ বাধা দিতে গিয়ে আক্রান্ত। বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। ঘাটালে কুঠি বাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত। ঘটনায় ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্মাণ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক আগামী রবিবার। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 500 কোটি টাকা। বরাদ্দ হতেই তৎপর জেলা প্রশাসন। সত্যি ভীষণ ভালো লাগে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কে আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, মানে কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবারই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দফায় দফায় বৈঠক। ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য বাজেটে সরকার বরাদ্দ করেছে 500 কোটি। বরাদ্দ ঘোষণা হতেই জেলা প্রশাসনে শুরু জোর তৎপরতা। ঘাটাল ও দাসপুরে দফায় দফায় প্রশাসনিক বৈঠক। প্রস্তাবিত যে কাজগুলি হবে প্রথমে সেটা আলোচনা হয়েছে। কাঁকি নদীর 16 টপা পুরনো খাল এবং সংস্কার করা হবে 31.50 কিলোমিটার নদীর। 5টি স্লুইস গেট, গোবিন্দপুর, কাটান স্লুইস, রানীচক স্লুইস, কুমারচক স্লুইস, জোতকানো রমগড় এবং কৈজুরি স্লুইস, তার পুনর্নির্মাণ এবং পুনর্গঠন করা হচ্ছে। সেই কাজ অলরেডি শুরু হয়েছে এবং পৌর এলাকায় 2টি পাম্প হাউস হবে, তার জায়গা দেখা হয়ে গেছে, ডিপিআর তৈরি হয়ে গেছে, সব কাজ প্রায় শুরু হওয়ার দিকে। এবং 3.5 কিলোমিটার দীর্ঘ সার্কিট বাদে রিটেনিং ওয়াল তৈরি হবে শিলাপতি নদীর ওপরে। প্রতিবার বন্যার জলে ভাসে ঘাটাল। 2014 সালে ঘাটালের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই জল জর্জরিত ঘাটাল নিয়ে মুখ খুলেছিলেন দেব। ভোট প্রচারে এবং ভোট প্রচারের বাইরে কেন্দ্রের উদাসীনতার কথা তুলে ধরেছেন বারবার। গত লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে দাঁড়ানোর আগে রাজ্য সরকারের কাছ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আদায় করেছিলেন অভিনেতা সাংসদ। সেই কথাই রাখল রাজ্য সরকার। 26-এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করল সরকার। ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। তাতে খরচ হয়েছে 340 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে।
বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। আগামী রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দেবের। কোন পথে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হবে, কি কি বাধা আসতে পারে, তারই বা সমাধানকেই নানা বিষয়ে আলোকপাত করা হবে সেই বৈঠকে। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ কর মকুব। বিপাকে বনবস্তিবাসী। রুটি রুজির টানে কেউ বেছে নিচ্ছেন দিনমজুরের কাজ, কেউ আবার বেছে নিচ্ছেন অন্য জীবিকা। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরেই রাজ্যের সমস্ত বনাঞ্চলে প্রবেশ মূল্য মকুব করা হয়েছে। এক্ষেত্রে বহু পর্যটক যারা এতদিন ফের কথা ভেবে জঙ্গলে যেতে পারতেন না, তারা এবার খুশি। কিন্তু প্রবেশ মূল্য মকুব করায় সমস্যায় পড়েছেন বনবস্তির বাসিন্দারা। গরুমারা বন বিভাগের রামসাই এলাকার কালীপুর ইকো ভিলেজের বনবস্তিতে এখন এমনই চিত্র। প্রবেশ মূল্য চালু থাকাকালীন বেড়াতে আসা পর্যটকদের সামনে স্থানীয় কৃষ্টি অর্থাৎ আদিবাসী নাচ গান পরিবেশন করতেন স্থানীয়রা, আর সেই সঙ্গে দেওয়া হতো পাটের তৈরি বিভিন্ন জিনিস। বছর শেষে বন দপ্তরের তরফে তাদের হাতে তুলে দেওয়া হয় আয়ের 25% টাকা, আর সেই টাকা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে ভাগ হতো। কিন্তু প্রবেশ মূল্য তুলে দেওয়ায় স্থানীয়রা এখন কোনো টাকাই পাচ্ছেন না। এক দুজন তো যাচ্ছেই, যাদের খুবই অভাব, যারা কাজ পাচ্ছেই না, যারা এটার উপরে নির্ভর ছিল, তাদেরকে যেতেই হচ্ছে। তারা বাইরে যাচ্ছে, আবার কিছু এদিকে সেদিকে কাজ করছে, হাজিরা করছে, কারণ তাদের তো রোজি রুটি তো করতেই হবে। অনেক সমস্যা হচ্ছে, এটা যত তাড়াতাড়ি শুরু করে খুবই ভালো হবে আর কি। এখন তো কোনো কাজ নেই, যখন থেকে আমাদের রিসোর্টটা বন্ধ হচ্ছে তখন থেকে আমাদের কোনো কাজ নেই। রিসোর্ট বন্ধ হয়েছে না টিকিট বন্ধ হচ্ছে? টিকিট বন্ধ হচ্ছে, টিকিট বন্ধ হয় তো রিসোর্ট বন্ধ হয়, এই অবস্থাই তো হয়ে গেছে। আচ্ছা, যে যখন যে আমাদের পাবলিক আসবে দেখার জন্য, যে 2 পয়সা আমরা ইনকাম করব, সেই পয়সাটা আমরা কিছু ইনকাম করতে পারতেছি না, তাহলে আমরা চলবো কি রকম করে? আমার চলার কোনো উপায় নেই। এখন কি করবেন ভাবতেছেন? এখন তো আমরা রিসোর্টটা খোলার জন্য ভাবতেছি। প্রবেশ মূল্যের মধ্যেই ধরা থাকতো বনবস্তিবাসীদের নাচ গান এবং তাদের হাতে তৈরি বিভিন্ন দ্রব্য বাবদ টাকা। গত 1 মাস ধরে এই টাকা তাদের ঘরে আসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় তারা কি করবেন ভেবে উঠতেই পাচ্ছেন না, আর সেই কারণে বিকল্প আয়ের পথ খুঁজছেন তারা। জলপাইগুড়ি থেকে সুচিতদের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।